আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছ থেকে বিচার পাওয়ার আশা ছেড়ে দিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। তারা বলছেন, অনেক তথ্য প্রমাণ থাকার পরও ৮ মাসে একটি ঘটনারও বিচার শুরু হয়নি। মানবাধিকার কর্মী এলিনা খান বলেন, তদন্তে দীর্ঘসূত্রতা তৈরি হলে সরকার ও তদন্ত কমিশনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে। কমিশন সদস্য নূর খান জানান, সময় না বাড়ালে ১৯০০ অভিযোগের তদন্ত শেষ করা সম্ভব নয়। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলফার নামে ব্লগে লেখালেখি করতেন ব্যবসায়ী হুমায়ুন কবির। ২০১৮ সালের ২৭ অক্টোবর বিকেল ৫:৩০টার দিকে পিরোজপুর যাওয়ার জন্য সদরঘাটে যান। সে সময় ৫ জন সাদা পোশাকের সশস্ত্র ব্যক্তি মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান হুমায়ুন কবিরকে। কারণ আমাকে আপডেট জানানো হচ্ছে না যে আমার তদন্তের আমার এইটার আপডেট জানানো। প্রথম দিনে আমাকে নিয়ে ঘোরাটোরা ছাড়া এরপরে আপডেট কিছু জানাচ্ছে না। এক যুগ আগে গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনকে গত ৮ মে গ্রেফতার করতে তার বাসায় যায় পুলিশ। এই ঘটনা সাম্প্রতিক সময়ে পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আবারও গুমের তদন্ত নিয়ে হচ্ছে সময়ক্ষেপণ। তদন্ত কমিশনের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আমরা আমাদের ইনকোয়ারি নিয়ে ডেফিনেটলি হতাশ। মানুষের সদিচ্ছা ছিল, হয়তো তারা কাজ করছে, কিন্তু আমরা তো অ্যাকশন বা রেজাল্ট দেখতে পাই নাই। আমার বাড়ির উঠানে দাঁড়ায় আমাকে বলে সুমন ভাইকে অ্যারেস্ট করতে আসছে। এটা তো তামাশা না ভাই, আমি কি বলবো যে এটা অনেক 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 বড় রকমের হিপোক্রেসি হইতেছে আমাদের সাথে। তদন্ত কমিশনে জমা পড়া অভিযোগগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মানবাধিকার কর্মীরাও। যত লেন্দি হবে তত সরকারের যে ভাবমূর্তি আছে সেটা নষ্ট হবে। আর একটা হচ্ছে যে যারা করছে তাদের প্রতি মানসিকতা একটা অনাস্থা চলে আসবে। সুতরাং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভুক্তভোগীদের করা আছে ফাইন্ডিংসটা তারা তদন্তের সেটে নিয়ে যায়। দায়িত্ব নেওয়ার পর ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এখনো নিখোঁজ রয়েছে ২০০ মানুষ। এর সাথে বিভিন্ন বাহিনীর সদস্যরা জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সবসময় ভিকটিমদের ভিতরে একটা তাড়াহুড়া ভাব থাকে, কিন্তু আপনি যখন কাজ করেন আপনি তো জানেন যে একটি মানুষকে চিহ্নিত করা এবং তার সর্বশেষ অবস্থাটি কি হয়েছে এটি চিহ্নিত না করতে পারলে, এটি বের করতে না পারলে আপনি কি বলতে পারবেন যে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা সে এখনো জীবিত আছে? আমাদের দুর্বলতা থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সেটার জন্য পুরো কাজটিকে আমি বন্ধ করে দেব নানান কৌশলে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ রয়েছে এবছরের ৩০ জুন পর্যন্ত। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। রাত গড়িয়ে সকাল, এখনো ৩ দফা দাবিতে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ার দিয়ে রাতভর কাকরাইল মোড়ে অবস্থান করেন তারা। এ সময় তথ্য উপদেষ্টার সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করে এই ঘটনার দায় জবি শিক্ষার্থীরা নেবে না বলেও জানান শিক্ষার্থীরা। মাহিন আরাফাতকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট এবং দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়ে আন্দোলনে নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দিনভর নানা নাটকীয়তার পর দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে। পরে পুলিশি বাধায় রাতভর অবস্থান নেন কাকরাইল মোড়ে। এই নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে আশ্বাসের কথা জানায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কিন্তু শুধু আশ্বাসে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। তারা আরও জানান, অধিকার আদায় না করে ক্যাম্পাসে ফিরবেন না। আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। আন্দোলনকে সমর্থন জানিয়ে জবি শিক্ষকরা জানান, বারবার আশ্বাসের পরও শিক্ষার্থীদের দাবি পূরণ হয় না। আমাদের এই জবি ছাত্র ঐক্যের ব্যানারে প্রতিটি ছাত্র সংগঠন রয়েছে। এই আন্দোলনটি আমাদের শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষক হিসাবে আমরা সেই আন্দোলনে একাত্মতা পোষণ করেছি। এই সময় আন্দোলনকারীদের ছোড়া বোতল উপদেষ্টার মাথায় আঘাত করার বিষয়ে দুঃখ প্রকাশ করলেও এই ঘটনার দায় নিতে রাজি নন আন্দোলনকারীরা। আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কাকরাইল এলাকায় রয়েছেন সহকর্মী দীপন দেওয়ান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দীপন, শিক্ষার্থীরা এখন কি বলছেন? তাদের আন্দোলনের সর্বশেষ তথ্য আমাদের জানাবেন।
শিক্ষার্থীরা এখান থেকে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি আদায় না করে তারা সরবেন না। গতকালকে তারা যখন এখানে এসেছিলেন, সেখানে প্রথম দফায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার গ্যাস এবং জল কামান মারা হয়েছে। তারপরেও তারা এখানে অবস্থান করেছেন, রাত ভর তারা এখানে ছিলেন এবং রাত গড়িয়ে সকাল এখনও তারা অবস্থান করছেন। এখন উপস্থিতি কিছুটা কম, তবে তাদের অনেক শিক্ষার্থী তাদের ক্যাম্পাসে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে আবার তাদের সহপাঠীদেরকে নিয়ে তারা আবার এখানে এসে অবস্থান করবেন এবং তাদের মূল কথা হচ্ছে যে তাদের এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে তারা এই জায়গাটি ছেড়ে যাবেন না। এবং এই পেছনেই দেখবেন যে পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছেন এবং এর পরেই হচ্ছে যমুনা, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টার থাকেন সেখানে। সেই কারণে এই জায়গাটি খুব স্পর্শকাতর হয়ে যাওয়াতে এই জায়গাতে ব্যারিকেড দিয়ে তার ওই পারে আর যাওয়ার বিষয়টিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি নির্দেশনাও আছে। তারপরেও এই দাবি দেওয়া নিয়ে মোটামুটি শিক্ষার্থীরা অনড় রয়েছেন এবং আমি এখানে এসে দেখেছি যে তাদের শুধু শিক্ষার্থী না, এই যৌক্তিক দাবির সাথে তাদের শিক্ষকরাও এসে যুক্ত হয়েছেন এবং তাদের শিক্ষকরা এবং ছাত্ররা একসাথে মিলে তারা এই দাবিগুলো আদায়ের জন্য আন্দোলন করছেন এবং রাতভর তারা এখানে ছিলেন এবং যার ফলে এক ধরনের ক্লান্তিকর পরিবেশ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে বলা যায় যে তারা এখানে অবস্থান করছেন এবং তারা মিছিল দিয়ে স্লোগান দিচ্ছেন। স্লোগান দিয়ে তারা তাদের যে এখানে শিক্ষক শিক্ষার্থী আছেন সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। ধন্যবাদ। সংকট কাটছে না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের। গেল 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও নবম কর্মদিবসেও ক্লাসে পাঠদানে ফেরেননি শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। এই অবস্থায় প্রায় 3 মাস ধরে চলা অচলাবস্থা কাটছে না কুয়েটে। এ বিষয়ে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান, শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেবেন না। শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে জানাবেন? সিনথিয়া যেমনটা বলছিলেন, দীর্ঘ 9 দিন কর্মবিরতি শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছে শিক্ষকরা। তারা কিন্তু কোনো পাঠদানে যাচ্ছেন না। অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা গ্রহণের জন্য শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। অপরদিকে কিন্তু দুই পক্ষই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। শিক্ষকরা যে কর্মসূচিটি দিয়েছে, আজকের মধ্যে যে সকল শিক্ষার্থী শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তারা শিক্ষাক্রমের পাশাপাশি সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম স্থগিত করবেন বলে এমনটা জানিয়েছেন। অপরদিকে শিক্ষার্থীরা আজ একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির মধ্যে 3 দফা রয়েছে। তার মধ্যে 3টি একটি হচ্ছে 1 একাডেমিক কার্যক্রম শুরু, 2 নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং 3 5 দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে অবস্থান কর্মসূচি। আজ সকাল 11টায় তাদের এই অবস্থান কর্মসূচি নেয়ার কথা রয়েছে এসডব্লিউসির সামনে। যদিও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী এসডব্লিউসির সামনে এসে উপস্থিত হননি। তবে আপনাকে জানিয়ে রাখি, তাদের এই কর্মসূচি এবং শিক্ষকদের যে কর্মসূচি, এর ফলে কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অনেকেই বলেছেন সেশন জটের কথা। সেশন জট সহ শিক্ষা কার্যক্রমে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, এমনটাই কিন্তু জানিয়েছিলেন। সিনথিয়া, এই ছিল কুয়েট থেকে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাম্য হত্যার ঘটনায় গ্রেফতার তামিম হাওলাদারের গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মণদী এলাকায় ঘটনা ঘটে। গ্রেফতার তামিম ওই এলাকার এরশাদ হাওলাদারের ছেলে। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ শেখ আহাদুজ্জামান জানান, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। তার আগেই আগুনে পুড়ে যায় তামিম হাওলাদারের 2টি বসতঘর। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটি এখনো জানা যায়নি। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। চালক সংগঠনের সভাপতি ও 2 চালককে হত্যার চেষ্টা ও মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়ন। সকাল 6টা থেকে এই ধর্মঘট শুরু হয়। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু খায়ের। তিনি জানান, পাহাড়তলীতে সংগঠনের সভাপতি সেলিম খানকে একটি ঘটনায় অকথ্য ভাষায় গালাগাল ও বেশ কয়েকবার মারধর করেন পাহাড়তলী থানার ওসি। পাশাপাশি 2 চালককেও মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘট চলার সময় চট্টগ্রাম বন্দর থেকে চলাচলকারী সব প্রাইম মুভার ট্রেলার বন্ধ থাকবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে কোনো প্রভাব পড়বে কিনা জানাবেন? জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন অবশ্যই প্রভাব পড়বে। যেহেতু চট্টগ্রাম বন্দর থেকে যত কন্টেইনার আছে আসলে সেই কন্টেইনারগুলো কিন্তু বহন করে নিয়ে যায় এই প্রাইম মুভার ট্রেলারে করে। 20 ফুট এবং 40 ফুটের যে কন্টেইনারগুলো আছে সেগুলো কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে কিন্তু এখান থেকে নেওয়া হয় একমাত্র প্রাইম মুভার ট্রেলারের মাধ্যমে। অন্য কোনো কিন্তু আর কোনো ওয়ে নাই এগুলি যাওয়ার। সেজন্য কিন্তু এটা চট্টগ্রাম বন্দরে কিন্তু আমদানি রপ্তানিতে একটা বড় প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়িক নেতারা। এবং তারা জানিয়েছেন আসলে কিছুদিন পরপরই কিন্তু এই প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সংগঠনের পক্ষ থেকে কিন্তু আসলে ধর্মঘট ডাকা হয়। এটা আসলে যারা ব্যবসায়ী আছে এবং বন্দর কর্তৃপক্ষ আছে তারা চাচ্ছে এটা একটা স্থায়ী সমাধানের জন্য, কিন্তু আসলে স্থায়ী সমাধানের জন্য বারবার বৈঠক বসলেও কিন্তু এটার কোনো শুরু হয়নি। এবং আজ থেকে যে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা জানিয়েছেন আসলে তাদের সভাপতিকে একটা ঘটনায় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং সেই সাথে মারধর করেছেন সভাপতি আর অন্য চালক 2 জনকে। সেই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু গতকালকে থেকেই সেই এটা পরিবহন ধর্মঘট ডাক দেওয়ার কথা ছিল। যেহেতু প্রধান উপদেষ্টা এসেছিল সেই জন্য ডিসি মহোদয়ের সাথে বৈঠক করে তারা কিন্তু গতকাল আর ধর্মঘট ডাক দেয়নি এবং আজকে থেকে তারা কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ধর্মঘটের কারণে কিন্তু আসলে ব্যবসা বাণিজ্যের উপরে যথেষ্ট প্রভাব পড়বে। যারা আমদানি রপ্তানির সাথে জড়িত তারা বলেছেন আসলে এটির একটি পার্মানেন্ট সলিউশনের প্রয়োজন আছে। এবং যারা এখানকার শ্রমিক নেতৃবৃন্দ আছে তারা জানিয়েছেন তারা কিন্তু এটা অনির্দিষ্টকালের জন্য আসলে ধর্মঘট ডেকেছেন। যতদিন পর্যন্ত এটা সমাধান হবে না ততদিন পর্যন্ত তাদের এই ধর্মঘট চলমান থাকবে। সিনথিয়া, এই ছিল ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। বন্দরনগরী চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির অভাব এখন প্রকট আকার ধারণ করেছে। 7 লাখ মানুষের শহরটিতে যানজট নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রাফিক পুলিশের বাঁশি আর হাতের ইশারায়। অধিকাংশ সড়কে নেই স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি, এতে বাড়ছে দুর্ঘটনাও। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম নগরের যানজট নিরসনে ভরসা এখন বাঁশি আর হাতের ইশারা। এর ফলে ট্রাফিক পুলিশের সদস্যরা যেমন খাচ্ছেন হিমশিম, তেমনি দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। নগরের 39টি গুরুত্বপূর্ণ মোড়ে 1990 সালে বসানো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি পুরোপুরি বিকল হয়ে যায় 2004 সালে। এরপর 2019-এ টাইগার পাস, আগ্রাবাদ মোড়, 2 নম্বর গেট, ওয়াসা মোড় সহ কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক সিগন্যাল চালু হয়। সেগুলো অকেজো হয়ে পড়ে 6 মাসের মাথায়। এটা আসলে একটা কষ্টদায়ক বিষয়। যেহেতু অটো সিগন্যাল থাকতো তাহলে আমার ট্রাফিক সদস্যদেরকে সিঙ্গেল দিয়ে হাত দিয়ে ম্যানুয়ালি করা লাগতো না।
তাহলে মানুষ সিঙ্গেল বাতি দেখতো এবং দাঁড়িয়ে যেত, তাহলে আমাদেরও প্রেশারটা কমে যেত। হাতে সিগন্যাল দেওয়া, ইয়া করা, এগুলো আসলে অনেক কষ্টসাধ্য বিষয়। আমার ট্রাফিক সবসময় যে হাতে টানতে পারে সে ক্লান্ত হয়ে যায়, তার কাছ থেকে যে কাজের এফোর্টটা পাওয়ার কথা সেটা আলটিমেটলি হয় না। হাত দিয়ে করতে এখানে অনেক সমস্যা হয় এবং কেউ এটা মানতে চায় না যে এখানে যানজট বেশি। এখানে আমাদের পুলিশের বাইরে আমাদেরকে অনেক সহযোগিতা করে। হ্যাঁ, ওদের অনেক কষ্ট হয়, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ করবে। বাস ও অটোরিকশা চালকদের বেপরোয়া মনোভাব ও আইন না মানার প্রবণতা যানজটের মূল কারণ বলে মনে করেন এই কর্মকর্তা। ট্রাফিক সিগন্যাল অনুযায়ী একটি মেট্রোপলিটন সিটি এবং আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট চলার কথা ছিল। এইভাবে ম্যানুয়ালি হাতে সিগন্যাল দেওয়ার কথা না। উন্নত বিষয়গুলো আপনারা দেখে থাকবেন, এমনকি আফ্রিকার দেশও সিগন্যাল অনুযায়ী চলে। আনফরচুনেটলি আমাদের দেশে সেই ম্যানেজমেন্টটা হয়ে ওঠেনি, বা একসময় অনেক আগে ছিল ঢাকা শহরে, সেটি এখন কার্যকর হচ্ছে না, কিন্তু এটা হওয়া উচিত। এদিকে জনসংখ্যার অনুপাতে নগরীতে পর্যাপ্ত রাস্তা না থাকাও যানজটের অন্যতম কারণ বলে মনে করেন সিটি মেয়র। যানজট হওয়ার মূল কারণ হচ্ছে গাড়ি যত্রতত্র দাঁড়িয়ে যাচ্ছে, ট্রাফিক সিগন্যালের জন্য না। ট্রাফিক সিগন্যাল এগুলো অটো সিস্টেম আমরা করব আমাদের, সেটা যেহেতু একটা ট্রাফিক বিভাগের সাথে কথা বলে বিআরটিএসও একসাথে বসে কাজগুলো করতে হয়। এটা শুধুমাত্র এককভাবে সিটি কর্পোরেশন করতে পারে না। যানজট নিরসনে টেকসই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করতে দ্রুত পদক্ষেপ চান নগরবাসী। সৈয়দা সামিয়া তামান্না, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। আসন্ন ঈদুল আজহায় রেলপথে যাত্রীদের চাপ সামলাতে বগি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ঈদ যাতায়াত সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, ছিনতাই সহ নৌ, সড়ক ও রেলপথে যাত্রীদের যাবতীয় ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বিগত ঈদুল ফিতরে রেল ভ্রমণকে সহজলভ্য ও টিকিট কালোবাজারি চক্রকে রোধ করতে 3 স্তরে নিরাপত্তা সহ রেল কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিল রেলের যাত্রীরা। গত ঈদের মতো এই ঈদেও যাত্রীদের নিরাপত্তা এবং আনন্দে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানায় রেলপথ মন্ত্রণালয়। সাগরে মাছ ধরায় 58 দিনের চলমান নিষেধাজ্ঞায় সরকারি সহযোগিতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে নোয়াখালীর হাতিয়ার লক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞার সময় তাদের চাল সহযোগিতা দেওয়ার কথা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রজনন মৌসুমে মাছের পোনা সংরক্ষণে 15 এপ্রিল থেকে সমুদ্রে চলছে মাছ শিকারের নিষেধাজ্ঞা, যা শেষ হবে আগামী 11 জুন। দ্বীপ জেলা নোয়াখালীর হাতিয়ার 20টি ঘাটে মাছ শিকারের সাথে জড়িত লক্ষাধিক জেলে, যাদের মধ্যে নিবন্ধিত জেলে 26,000। গত মৌসুমে 2 ধাপে 86 কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছিল জেলেদের, তবে এবার কোনো সহায়তা না পেয়ে হতাশায় দিন কাটছে তাদের। সরকার তরফ থেকে 5 টাকা সাহায্যতা পাইছি। এবছর কোনো চাল ডেলে দেয় না, কোনো নাম কাজ নেই, কিছু নেই না। এখন আমরা খুব অভাবে আছি। বর্তমানে আমরা এই অভিযান চলে, আমরা কোনো চাল দেখাই না। বরাদ্দ ঠিকই সরকার থেকে, কিন্তু আমাদের এই জঙ্গিলানাড়ি মতো হাঁস মাঝি হাসি কিনা উড়েও সন্দেহ। প্রত্যেকটা বছর মোটামুটি মিষ্টিময় কিছু চাইল পাত দেয়, এবছর কিন্তু এখন পর্যন্ত চাইল পাতার কোনো খোঁজ খবর নাই। কর্মহীন হয়ে অলস সময় পার করছেন জেলেরা। পরিবার নিয়ে খেয়ে না খেয়ে সময় কাটছে তাদের। সংসার চালাতে বাধ্য হয়ে অনেকেই করছেন ধার দেনা। আমাদের জেলে কার্ড দিছে এরা, কিন্তু আমরা জেলে কার্ড পাইও চাইল পাই না। অভিযান চলে গেল, এখন আমরা কোনো অভিযান পাই না। আমরা উয়েস কাছে মানি এখন খোলাই লই সাগরও যাইতে পারি না, আসলে আজকে 1 মাস 4 দিন চলে গেল, এক দফা জেলেরা চাইল পায়নি। ব্যবসায়ীরা তাদেরকে বাকি টাকি দিয়ে এখন আর দিতে পারতেছে না, খুব কষ্টের মধ্যে আছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন বরাদ্দ পাওয়া মাত্রই তা জেলেদের মাঝে বিতরণ করা হবে। ভিজিএফ এর বরাদ্দ এসেছে 273 মেট্রিক টন। উপজেলা প্রশাসন এবং মৎস্য দপ্তর খুব শীঘ্রই এই ভিজিএফ এর চাল জেলেদের, সমুদ্রগামী জেলেদের মাঝে বিতরণ করবে। নিষেধাজ্ঞার সময় মাঝি মাল্লারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ভিজিএফ কার্ডের আওতায় রাসায়নিক সুবিধা দেওয়ার কথা ছিল, তবে বাস্তবে সে কথা রাখেনি প্রশাসন। নিষেধাজ্ঞা শেষ হতে এখনো বাকি মাসখানেক। এ অবস্থায় দ্রুত হাতিয়ার জেলেদের মাঝে খাদ্য সহায়তা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। 5 বছরেও শেষ হয়নি রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর উপর নির্মিত সেতুর কাজ। এতে ভোগান্তিতে রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলার কয়েক লাখ মানুষ। 3 বছরে কাজটি শেষ করার কথা থাকলেও সময় বাড়ানো হয়েছে কয়েকবার। স্থানীয়রা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে শেষ হয়নি সেতুর কাজ। রাজবাড়ী থেকে এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা।
রাজবাড়ীর পাংশা উপজেলার নাদুরিয়া থেকে মাগুরা জেলার লাঙ্গল বাঁধের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। দুই জেলাকে বিভক্ত করেছে গড়াই নদী। রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহের 30 লাখ মানুষের দ্রুত যোগাযোগের জন্য 2020 সালের জুনে 650 মিটারের সেতু নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং। তবে দীর্ঘ 5 বছরেও শেষ হয়নি কাজ। এ অবস্থায় ক্ষোভ স্থানীয়দের। এই পাশ দিয়ে গেলে রাস্তা শর্ট হবে, মানুষের টাকা পয়সা অনেক স্বল্প সময়ের ভিতরে এরা ঢাকা পৌঁছাতে পারবে। তো আমরা তো পারাপারের সমস্যা হচ্ছে, আমাদের মালমাটি নিয়ে পারে যাওয়া খুব কষ্ট হচ্ছে। আসলে ব্যান ঠেলিয়ে চোরের ফাইদে ব্যান ঠেলিয়েও পারে যাওয়া যায়নি, বাজার তো আমি পারে না, বাজার তো পারে। ব্রিজটা অতি দ্রুত শেষ করার জন্য সরকার কর্তৃপক্ষ এবং এখানে যারা ঠিকাদারি লোক আছে এদের কাছে অনুগ্রহ করে বলবো এই ব্রিজের কাজটা অতি দ্রুত শেষ করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে 80%, তবে জমি অধিগ্রহণ না থাকায় ব্যাহত হচ্ছে কাজ। বিভিন্ন ধারা করতে হয়, 7ম 8ম ধারা সমাপ্ত করে প্রাকলিত মূল্য করতে হয়। মন্ত্রণালয় থেকে অর্থ এনে জমির মালিকদের অর্থ বুঝিয়ে দেওয়ার পরে ল্যান্ডের কাজ শুরু করতে হয়। সেতুটি নির্মাণ হলে রাজবাড়ী হতে 7 জেলার যোগাযোগের ক্ষেত্রে দেখা দিবে নতুন দিগন্ত। রাজধানীর সঙ্গে কমে আসবে 3টি জেলার 60 কিলোমিটার দূরত্ব। তাই সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। আন্তর্জাতিক সংবাদ। ভারতের মণিপুরে দেশটির আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনায় অন্তত 10 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বুধবার প্রদেশটির চান্দেল জেলায় ঘটনাটি ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম NDTV। 2023 সাল থেকে মণিপুরে জাতিগত সংঘাত চলমান রয়েছে। 1.5 বছরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে রাজ্যটিতে প্রায় 200 জন মানুষ নিহত হয়েছে। এদিকে জাতিগত সংঘাতের জেরে চলতি বছর পদত্যাগ করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী বীরেন সিং। এরপর থেকে রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে। কাতারের দোহায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে $1.2 ট্রিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় কাতারের কাছ থেকে 210টি বিমান কিনবে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে কাতার এয়ারওয়েজ ও মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর মধ্যে $96 বিলিয়ন চুক্তি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প একে বোয়িং এর ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে চুক্তি অনুযায়ী কাতার যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত ড্রোন প্রযুক্তি কিনবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বুধবার দোহায় পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে রাজকীয় সংবর্ধনায় বরণ করে নেন কাতারের আমির। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে করে দেখা হচ্ছে না যুদ্ধবিধ্বস্ত এই দুই রাষ্ট্রনেতার, এক প্রতিবেদনে তথ্য জানায় BBC। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। বৃহস্পতিবার আলোচনার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছাবেন জেলেনস্কি। সেই সঙ্গে সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 52,930 জনে পৌঁছেছে, এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার গাজা সিটির একটি এলাকায় বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী হুঁশিয়ার করে বলেছে তারা ওই এলাকায় চূড়ান্তভাবে আক্রমণ চালাবে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।